সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক, জয়মুরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বইয়ের ৪র্থ অধ্যায়ের অর্থের সময়মূল্য সম্পর্কে আলোচনা করব। অর্থের সময়মূল্যের বিষয়ে বিশদ ধারণা না থাকলে আমাদের পরবর্তী জীবনে ব্যবসায়িক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে বিভিন্ন রকমের সমস্যা হবে, যে কারণে আমাদের এই অধ্যায়টি জানা বোঝা অনেক জরুরি। প্রথমেই অর্থের সময়মূল্যটা কি এ সম্পর্কে আমি তোমাদের পাঠ্য বই থেকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূল্যে অর্থের সময়মূল্যের ধারণাটি জড়িত। এখনকার ১০০ টাকা ১০ বছর পরে ১০০ টাকার সমান মূল্য বহন করে না। এখানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আজকের ১০০ টাকা ১০ বছর পরে যে টাকাটা আমার কাছে থাকবে সেই টাকা দিয়ে আমি আজকের সমান পণ্য গ্রহণ করতে পারবো না বা ক্রয় করতে পারবো না। অর্থের সময়মূল্যের এই ধারণা আমাদের দৈনন্দিন অর্থায়নেও প্রয়োজন। গ্রামীণ মহাজন থেকে যদি ঋণ নেওয়া হয় তখন সে কী হারে সুদ হিসাব করে এটা জানা থাকলে আমরা অন্যান্য উৎসের সাথে তুলনা করে সবচাইতে গ্রহণযোগ্য উৎস বের করে অর্থায়ন করতে পারব। ব্যাংক থেকে ঋণ নিলে আমাদের ভবিষ্যতে যে ঋণের কিস্তি পরিশোধ করতে হয় তা কিভাবে নির্ধারণ করা হয় এই সংক্রান্ত অঙ্ক আমরা এই অধ্যায়ে শিখব। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম অর্থের সময়মূল্য হচ্ছে আজকের অর্থের সাথে ভবিষ্যৎ অর্থের তুলনা, অর্থের মানের তুলনা বা ভবিষ্যৎ অর্থের মানের সাথে বর্তমান সময়ের অর্থের তুলনা। এই অধ্যায়ে আমরা যা যা শিখব তা হচ্ছে অর্থের সময়মূল্যের ধারণাটা শিখব, অর্থের সময়মূল্যের গুরুত্ব কি সেটা জানব এবং সেই সাথে অর্থের সময়মূল্যের গুরুত্বের মধ্যে সুযোগ ব্যয় কিভাবে নির্ধারণ করতে হয় জানবো, প্রকল্প মূল্যায়ন কিভাবে হয় জানবো এবং ঋণ গ্রহণের সিদ্ধান্ত সম্পর্কেও আমরা জানবো। প্রথমে অর্থের সময়মূল্যের ধারণা তোমাদের বইয়ে যা আছে পড়ে শোনাচ্ছি। ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয়, অর্থাৎ এখনকার ১০০ টাকা আর ৫ বছর পরের ১০০ টাকার সমান মূল্য বহন করে না। এখনকার ১০০ টাকা অধিকতর মূল্যবান। আবার বলছি, এখনকার ১০০ টাকা অধিকতর মূল্যবান ভবিষ্যতের থেকে। এটাই অর্থের সময়মূল্যের ধারণা। আবার বলছি, এখনকার ১০০ টাকা অধিকতর মূল্যবান ভবিষ্যতের চেয়ে। এটাই অর্থের সময়মূল্যের ধারণা। অর্থের সময়মূল্যের মূল কারণ সুদের হার। অর্থের সময়মূল্যের মূল কারণ সুদের হার। মনে করো তুমি তোমার বন্ধুর কাছে ১০০ টাকা পাও, এমন অবস্থায় সে বলল ১০০ টাকা এখন না পরিশোধ করে ১ বছর পরে পরিশোধ করবে। অর্থের সময়মূল্য বলে যে এখনকার ১০০ টাকা আর ১ বছরের পরের ১০০ টাকার সমান মূল্য বহন করে না। ধরা যাক সুদের হার যদি ১০ ভাগ হয়, অর্থাৎ তুমি যদি সোনালী ব্যাংকে এখন ১০০ টাকা জমা রাখো তবে আগামী বছর ব্যাংক থেকে ১১০ টাকা পাবে। সুতরাং এখনকার ১০০ টাকা আগামী বছরের ১১০ টাকা অর্থের সময়মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে। তাহলে আমরা বুঝতে পারলাম অর্থের সময়মূল্যের ধারণাটি হচ্ছে বর্তমানের টাকা অধিকতর গুরুত্বপূর্ণ ভবিষ্যতের টাকার মূল্যের চাইতে। কেন আমরা অর্থের সময়মূল্য সম্পর্কে জানব? অর্থের সময়মূল্য না জানলে আমাদের কি কি ক্ষতি হতে পারে? অর্থের সময়মূল্যর সাথে যদি আমাদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে প্রকল্পগুলো কিভাবে দেউলিয়া হতে পারে এই সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। তাহলে একটু জানাই অর্থের সময়মূল্যের গুরুত্বটা কি। প্রধান সময়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের অন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ জড়িত। অন্তঃপ্রবাহটা কি?
পণ্য বিক্রি করার পরে যে অর্থ তোমার কাছে আসে তা হচ্ছে অন্তঃপ্রবাহ। আর পণ্য ক্রয়ের ফলে, কাঁচামাল ক্রয়ের ফলে, মজুরি দেবার ফলে যেসব ব্যয় হয় তা হচ্ছে তোমার বহিঃপ্রবাহ। তাহলে আমরা জানলাম যে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহের মেয়াদ ভিত্তিক বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা প্রয়োজন। ফলে অর্থের সময় মূল্যের গুরুত্ব বিবেচনার আনতেই হবে। 1. সুযোগ ব্যয় নির্ধারণ। সুযোগ ব্যয়টা কি? একাধিক সুযোগ থেকে একটি সুযোগ গ্রহণ করে অন্য সুযোগগুলো গ্রহণ না করাই হচ্ছে সুযোগ ব্যয়। ধরে নাও তুমি একটি চায়ের দোকানে চা খেতে গিয়ে বললে চা খাবো। তোমাকে দোকানদার বলল কি চা খাবেন? তুমি বললে লাল চা। তাহলে এর সাথেই তুমি আসলে দুধ চাটাকে পরিহার করলে। এটি একটি সুযোগ ব্যয়। দোকানদার তোমাকে জিজ্ঞাসা করলো চিনি সহ না চিনি ছাড়া? তুমি বললে চিনি সহ বা চিনি ছাড়া। চিনি ছাড়া বললে তাহলে তুমি চিনি গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হলে। এভাবে বিভিন্ন প্রকল্পের বেলায়ও আমাদের সিদ্ধান্তের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘটনা ঘটে। যেমন 3টি ভালো প্রকল্প তোমার সামনে এসেছে, 3টি প্রকল্পই তুমি গ্রহণ করতে পারবে না। এক্ষেত্রে একটি গ্রহণ করে অপর দুটিকে তোমাকে ছেড়ে দিতে হবে। তাহলে এটি হচ্ছে আসলে সুযোগ ব্যয়। দেখি তোমাদের বইয়ে এ বিষয়ে কি বলেছে। সুযোগ ব্যয় নির্ধারণ। কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগকে সুযোগ ব্যয় বলে। যে বিনিয়োগ সুযোগ ত্যাগ করা হলো তা থেকে প্রত্যাশিত আয়কে বিনিয়োগের সুযোগ ব্যয়ের, আমি আবার বলছি, কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পের অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়। যে বিনিয়োগ সুযোগ ত্যাগ করা হয় তা থেকে প্রত্যাশিত আয়কে বিনিয়োগের সুযোগ ব্যয় বলে। অর্থের সময় মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে এই সুযোগ ব্যয় নির্ধারণ করা যায়। উদাহরণস্বরূপ, তোমার এলাকায় জমির মূল্য 10 বছরে দ্বিগুণ হয়। পক্ষান্তরে সোনালী ব্যাংকের সঞ্চয়ী হিসাবের সুদের হার ধরা যাক শতকরা 8 ভাগ। জমি কিনলে সোনালী ব্যাংকে টাকা রাখা যাবে না, তাই জমি ক্রয়ের সুযোগ ব্যয় এক্ষেত্রে 8%। এক্ষেত্রে আমরা একই অধ্যায়ের সূত্র নম্বর 1 ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে জমি কেনা উচিত নাকি সোনালী ব্যাংকে টাকা রাখা উচিত। এই ব্যাপারে একটি সহজ এবং মোটামুটি সঠিক পদ্ধতি রুল 72 নামে পরিচিত। টাকা বার্ষিক চক্রবৃদ্ধি হারে দ্বিগুণ হলে 72কে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়। আবার 72কে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। জমির মূল্য যেহেতু 10 বছরে দ্বিগুণ, সুতরাং সুদের হার 72 ভাগ 10 সমান 7.2। সুতরাং জমি ক্রয় করে সোনালী ব্যাংকে টাকা রাখা বেশি যুক্তিযুক্ত বা যুক্তিসঙ্গত হবে বলে এই প্রকল্পটি এই অংশ থেকে আমরা জানলাম। খতে বলা হয়েছে প্রকল্প মূল্যায়ন। অর্থের সময় মূল্যের সাথে সাথে প্রকল্প মূল্যায়ন বিষয়টি জড়িত। দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয়। এই অধ্যায়ে আমরা জেনেছি টাকার বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান নয়। সুতরাং ভবিষ্যৎ সম্ভাব্য আয়কে বর্তমান মূল্যে না এনে আমরা দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়ন সিদ্ধান্ত নিতে পারি না। পরবর্তী অধ্যায়ে এ বিষয়ে তোমাদেরকে বিশদ ভাবে শেখানো হবে। ঋণ গ্রহণের সিদ্ধান্ত, সেক্ষেত্রেও আমাদের অর্থের সময় মূল্য বিশেষভাবে গুরুত্ব বহন করে। ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদের বিভিন্ন কিস্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। মেয়াদ যেমন 5 বছর মেয়াদি অথবা 8 বছর মেয়াদি অথবা 10 বছর মেয়াদি বিভিন্ন কিস্তি বিভিন্ন রকমের হতে পারে। আবার কিস্তি বার্ষিক অথবা মাসিক হতে পারে, সেক্ষেত্রেও কিস্তির পরিমাণ ভিন্ন হয়। অর্থের সময় মূল্য নির্ধারণ করে আমরা বিভিন্ন পরিমাণ ঋণের বিভিন্ন মেয়াদী কিস্তি বের করতে পারি এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি যে কী ধরনের মেয়াদে কিভাবে
পরিশোধ্য কিস্তিতে কত টাকা ঋণ নেওয়া কারবারটির জন্য উপযুক্ত হবে। এ ধরনের পরিকল্পনার অভাবে অনেক কারবার দেউলিয়া হয়ে যায়, কারণ ঋণ গ্রহণের আগে পরিশোধ ক্ষমতা যাচাই করে তবে ঋণ নিতে হবে। মনে রাখতে হবে, ঋণের টাকা পরিশোধ করা বাধ্যতামূলক। পরিশোধে ব্যর্থ হলে কারবারটি দেউলিয়া হয়ে যায়। তাহলে আমরা জানলাম অর্থের সময়মূল্য কি, অর্থের সময়মূল্যের গুরুত্বটা কি, এবং সেই সাথে আমরা জানলাম সুযোগ ব্যয় কি, প্রকল্প মূল্যায়ন পদ্ধতিগুলো কেমন হয়, ঋণ গ্রহণের সিদ্ধান্তগুলো কেমন হয়। তাহলে এক বাক্যে এখন আমরা তোমাদেরকে এই বিষয়ে জানতে চাই। তাহলে অর্থের সময়মূল্য ধারণা। অর্থের সময়মূল্য হচ্ছে এমন একটি ধারণা যা বর্তমানে যে টাকা আছে সেই টাকাটার গুরুত্ব, দাম সবচাইতে বেশি ভবিষ্যতের টাকার চাইতে। অর্থাৎ এখনকার 100 টাকা 1 বছর পরের 100 টাকার সমান নয়, তাহলে কি কম। এই ধারণা হলো আমাদের অর্থের সময়মূল্যের ধারণা। তাহলে অর্থের সময়মূল্যের গুরুত্বপূর্ণ কি? এক নম্বর আমরা জানলাম, আমরা জানতে পারছি যে সুযোগ ব্যয় নির্ধারণ। তাহলে এক নম্বর ছিল সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা আসলে কি? একাধিক প্রকল্প থেকে বা একাধিক সুযোগ থেকে একটি গ্রহণ করার পরে অন্যগুলোকে ছেড়ে দেওয়া, এটার নাম হচ্ছে সুযোগ ব্যয়। প্রকল্প মূল্যায়ন, কোন প্রকল্প আমরা গ্রহণ করব, কতটুকু গ্রহণ করার ক্ষমতা আমাদের আছে, সেই হিসাবে আমরা হিসাব করব অর্থের সময়মূল্য দ্বারা। ঋণ গ্রহণ করার ক্ষমতা আমার আছে কিনা, ঋণ পরিশোধের সুযোগ আমার আছে কিনা, ঋণ পরিশোধ করতে আমাদের কিভাবে কিস্তি দিতে হবে, কত টাকার কিস্তি দিতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কেও আমরা এখান থেকে জানতে পারি। তাহলে আমরা জানলাম অর্থের সময়মূল্যের ধারণা সম্পর্কে আর অর্থের সময়মূল্যের গুরুত্ব সম্পর্কে, কারণ এ ছাড়া কিন্তু আমাদের কোনো প্রকল্প মূল্যায়ন করা যাবে না, যাবার সুযোগও নেই। তাহলে আমরা এখন অন্য একটি বিষয় জানতে চাই যে সত্যি কি আসলে এটা বের করা সম্ভব অর্থের সময়মূল্য। দেখো, অর্থের সময়মূল্য নির্ধারণের সূত্র নাম্বার 1, এর মাধ্যমে আমরা যেটা পাবো ভবিষ্যৎ মূল্য আমরা বের করতে পারবো। অর্থাৎ আজকের 100 টাকা 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, কত টাকার সমান হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে সূত্রটা কি? ভবিষ্যৎ মূল্য সমান বর্তমান মূল্য ইনটু 1 যোগ সুদের হার প্লাস বাৎসরিক মেয়াদ। এখানে ফিউচার ভ্যালু হচ্ছে ভবিষ্যৎ মূল্য, প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, এর হচ্ছে বাৎসরিক মেয়াদ। ধরে নাও যে 10% হার সুদে একটি টাকা 100 টাকা 1 বছর পরে কত টাকার সমান হবে সেটা আমরা জানতে চাই। তাহলে আমরা এটা কি করব? আমরা এভাবে করতে পারি যে 100 টাকা বর্তমান এর ভবিষ্যৎ মূল্য 1 বছর পর কত হবে এটা আমরা জানতে চাই। তাহলে আমরা কি করব? আমরা বের করতে চাই ভবিষ্যৎ মূল্য বের করতে চাই। তাহলে এখানে বর্তমান মূল্য হচ্ছে 100 টাকা আর এন হচ্ছে 1 বছর। তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করতে গেলে আমাদের সূত্রে যেটা বলছে বর্তমান মূল্য, তাহলে বললাম আমরা লিখলাম বর্তমান মূল্য যোগ সুদের হার মেয়াদ।
এটাকে আমরা এফ ভি দ্বারা প্রকাশ করি, ফিউচার ভ্যালু। বর্তমান মূল্যকে আমরা বলি হলো পি ভি, তারপরে হচ্ছে 1 যোগ সুদের হার ইনটু এন বা মেয়াদ। এখানে আছে আমাদের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 100, 1 যোগ সুদের হার হচ্ছে মেয়াদ হচ্ছে 1। এটাকে যদি আমরা এখন যোগ বিয়োগ নিয়ে আসি তাহলে মিলে যাবে। এখানে হচ্ছে সমান সমান 100 গুণন 1.0 অর্থাৎ 110 হবে হলো 110 টাকা, হবে 110 টাকা। তাহলে এখানে কি বুঝলাম হচ্ছে বর্তমান সময়ে 100 টাকা 1 বছর পর ওটা 110 টাকার সমান হবে। অর্থাৎ আজকের 100 টাকা ভবিষ্যতে 110 টাকার অর্থের সমান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অর্থের সময় মূল্যের ক্লাসের প্রথম সূত্রটি সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এছাড়াও অর্থের সময় মূল্য ধারণা সম্পর্কে বললাম, অর্থের সময় মূল্যের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তোমরা বিষয়টি মনোযোগ সহকারে পড়বে, আমার ক্লাসটা দেখার চেষ্টা করবে, আমার ত্রুটি বিচ্যুতি ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবে, এবং যদি কোনো বিষয়ে তোমাদের মতামত থাকে সেই মতামতটি আমাদেরকে দেবে। আমি আরও ভালো ক্লাস করার অনুপ্রেরণা পাবো। অনলাইন ক্লাসগুলো আসলে আমরা খুব বেশি এক্সপার্ট না, তারপরেও করবার চেষ্টা করছি তোমাদের কথা বিবেচনা করে। তোমরা নিয়মিত আমাদের ক্লাস দেখবে এবং নিরাপদ থাকবে। কোনো কারণ ছাড়াই বাইরে না যাওয়া খুবই যুক্তিসঙ্গত হবে। করোনার এই মহামারীতে তোমাদেরকে তোমাদের সুস্বাস্থ্য রক্ষা নিজেদেরকেই করতে হবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করলাম, তোমাদের পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করলাম। তোমরা অবশ্যই নৈতিকতার মধ্যে থাকবে এবং ভালো থাকবে। ধন্যবাদ।